এসএসসি 2026 তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য শুভকামনা। সামনে জীববিজ্ঞান পরীক্ষা রয়েছে। জীববিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আজকের ভিডিওটি করছি। প্রথমেই প্রশ্ন সম্পর্কে যেটা বলতে চাই, এবার কিন্তু জীববিজ্ঞান প্রশ্নে বিভিন্ন অধ্যায়ের মধ্যে মিক্সিং করা হবে না। অর্থাৎ আগে যেটা দেখা যেত যে একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন একটি অধ্যায় থেকে ক খ নেওয়া হয়েছে এবং অন্য একটি অধ্যায় থেকে গ ঘ নিয়ে সৃজনশীল প্রশ্নটি করা হয়েছে। আশা করছি এবার এই ধরনের প্রশ্ন হবে না, একটি সম্পূর্ণ অধ্যায় থেকে একটি সম্পূর্ণ সৃজনশীল পাওয়া যাবে। আমি প্রথমে সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং অবশেষে এমসিকিউ। প্রথমেই আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। প্রথম অধ্যায়টা হচ্ছে জীবন পাঠ। তোমরা জানো যে এই অধ্যায়ে 5টি রাজ্য নিয়ে কথা বলা হয়েছে: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং এনিমেলিয়া। সেই সাথে এই অধ্যায়ে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হলো মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস পর্যন্ত। গত বছর 2025 সালে বিভিন্ন বোর্ডে মনেরা এবং প্রোটিস্টা এই দুইটা অংশ থেকে প্রশ্ন এসেছে 2025। সুতরাং 2026-এর প্রশ্নে মনেরা, প্রোটিস্টা থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা কম। আমরা আশা করছি ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এই 3টা রাজ্য থেকে এবার প্রশ্ন আসবে। সেজন্য তোমরা 5টি রাজ্যের বৈশিষ্ট্যের ধারণা নিয়ে যাবে, কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়বে ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া এই রাজ্য 3টা। অপরদিকে মানুষের শ্রেণীতাত্ত্বিক যে অবস্থান, এইখান থেকে 2 নম্বরের প্রশ্ন এসেছে অসংখ্যবার। যেমন অনুধাবন প্রশ্ন করা হতো যে মানুষকে কেন প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানুষকে কেন হোমো গণের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানুষকে কেন সেপিয়েন্স বলা হয়, এই ছোট ছোট প্রশ্নগুলো এসেছে। কিন্তু সম্পূর্ণ যে সিকোয়েন্স কিংডম থেকে স্পেসিস পর্যন্ত এখনো পর্যন্ত বোর্ডে প্রশ্ন আসে নাই। সুতরাং এবার যদি এই অধ্যায় থেকে একটু মডারেট প্রশ্ন হয়, তাহলে আশা করা যায় যে মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা শুরু থেকে শেষ পর্যন্ত দিতে পারে। সেই জন্য ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এই 3টা রাজ্যের উপরে গুরুত্ব দিবে এবং সেই সাথে মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা সম্পূর্ণভাবে ভালোভাবে পড়ে যেতে হবে। এবার আমরা আসি উদ্দীপকের অবস্থাটা কেমন হবে। এই অধ্যায় থেকে উদ্দীপক আসে সবচেয়ে বেশি হচ্ছে চিত্রভিত্তিক। যদি চিত্র না দেয় তাহলে ছক দিতে পারে, আর যদি ছক না দেয় তাহলে কখনো কখনো আমরা দেখেছি যে নাম দিয়েও উদ্দীপক তৈরি করা হয়। চিত্রভিত্তিক যদি উদ্দীপক আসে তাহলে কি কি চিত্র আসবে আমরা একটি নমুনা এখানে রেখেছি। দেখো, ডিম্বাকৃতির একটা অংশ এবং চতুর্দিকে দাগ টানা আছে, এইরকম অবস্থা থাকলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা বলবো যে উদ্দীপকের চিত্র দ্বারা ব্যাকটেরিয়াকে বোঝানো হচ্ছে এবং এটা মনেরা রাজ্যের একটা জীব। যদি এমন হয় যে একটা কোষ কিন্তু চতুর্দিক থেকে আঁকাবাঁকা হয়ে আছে, বাঁকানো এই অবস্থা থাকলে আমরা বলবো এটা হচ্ছে অ্যামিবা। যদি এমন হয় যে 2টা প্রান্ত সুচালু কিন্তু মাঝখানের অংশটা স্ফীত হয়ে আছে এবং মাঝখানে একটি মধ্যরেখা দেখা যাচ্ছে, তাহলে এই চিত্রটা হচ্ছে আসলে ডায়াটম। এইদিকে দেখো যে অসংখ্য ছোট ছোট বস্তু মিলে একটা লম্বা চেইন তৈরি করছে, এই অবস্থাটা যদি হয় তাহলে এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। যদি এমন হয় যে একটি লম্বা শাখা, তার উপরে আবার শাখা, তার উপরে আরো শাখান্বিত হয়ে আছে, এই চিত্রটা হচ্ছে পেনিসিলিয়াম ছত্রাক। একটি উদ্ভিদ দিতে পারে প্লান্টি রাজ্য থেকে, একটি সম্পূর্ণ উদ্ভিদ দিতে পারে, অথবা উদ্ভিদ না দিয়ে একটি ফলের চিত্র দিতে পারে। সেখান থেকেও আমরা বুঝবো যে উদ্দীপকের চিত্র দ্বারা প্লান্টি রাজ্যকে বোঝানো হয়েছে। ছাতার মতো যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা আসলে মাশরুম, যেটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব। যদি অ্যানিমেলিয়া রাজ্য থেকে প্রশ্ন করা হয় তাহলে যে কোনো একটা প্রাণীর চিত্র দেয়া থাকবে, সাধারণত বাঘ, হরিণ অথবা মাছ অথবা সাপ অথবা মানুষ, কোন একটা চিত্র দেয়া থাকে, সেখান থেকে অ্যানিমেলিয়া রাজ্যটা আমরা শনাক্ত করি। এই হচ্ছে চিত্রভিত্তিক উদ্দীপক। যদি চিত্র দেয়া না থাকে তাহলে ছক দেওয়া থাকবে। ছকের ক্ষেত্রে যেটা হয়, উপরে লেখা থাকে জীবজগৎ এবং নিচে সিরিয়াল ভিত্তিক লেখা থাকে ABCDE। এখন এখানে যদি বলা হয় যে ডি রাজ্যটির বৈশিষ্ট্য লেখো, তাহলে আমাদের রাজ্য আছে 5টা, এই সিরিয়াল ধরে ধরে ডিতে যেটা আসে সেটার উত্তর লিখতে হবে। আমি যদি বলি যে ডি হচ্ছে মনেরা, তাহলে কিন্তু হবে না। ওই যে সিরিয়ালটা মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, তাহলে ডি অবস্থানটা হবে প্লান্টি রাজ্যের। সুতরাং যদি ছক ভিত্তিক দেয়া থাকে তাহলে সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রথমটা মনেরা হবে, দ্বিতীয়টা প্রোটিস্টা,
তারপরে হচ্ছে ফানজাই, তারপরে প্লান্টি, এরপরে হচ্ছে অ্যানিমেলিয়া। কখনো কখনো ABCD বিভিন্ন অক্ষর দ্বারা নাম দিয়ে উদ্দীপক তৈরি করা থাকতে পারে। যেমন হচ্ছে এখানে P দিয়ে লেখা আছে ডায়াটম, Q দিয়ে লেখা আছে মাশরুম, আর হচ্ছে আম গাছ, S হচ্ছে হরিণ। সেখান থেকে প্রশ্ন করা হয় যে P এর রাজ্যভিত্তিক অবস্থান ব্যাখ্যা করো, অথবা Q এর সাথে R এর তুলনা করো। সেক্ষেত্রে আমরা নাম থেকে, উদাহরণ থেকে তাদের রাজ্যটা শনাক্ত করার চেষ্টা করব। এখানে ডায়াটম হচ্ছে প্রোটিস্টা, মাশরুম হচ্ছে ফানজাই, আম গাছ হচ্ছে প্লান্টি এবং হরিণ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যে অবস্থান করে। উদ্দীপকটা চিত্র দিয়েই আসুক, অথবা ছক দিয়েই আসুক, অথবা নাম দিয়েই আসুক, যেভাবেই আসুক, প্রশ্ন সাধারণত এই অধ্যায় থেকে 3 ক্যাটাগরির হয়। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা জীবের অবস্থান লিখতে বলবে। যেমন যদি বলা হয় এটা হচ্ছে চিত্র M, তাহলে বলবে চিত্র M এর রাজ্যভিত্তিক অবস্থান দেখাও। তখন আমরা বলবো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মনের রাজ্যে অবস্থান করে, তখন আমরা এর কিছু বৈশিষ্ট্য লিখে দিব। কখনো কখনো আসে বৈশিষ্ট্যের কথা। যদি বলা হয় যে চিত্র A, ধরো এই চিত্রটা দেয়া আছে এবং পাশে লেখা আছে A, বলা থাকলো A এর রাজ্যভিত্তিক বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা A এর বৈশিষ্ট্যগুলো লেখো। তখন আমরা লিখবো চিত্র A হচ্ছে একটি উদ্ভিদ যা প্লান্টি রাজ্যকে নির্দেশ করে। এরপর প্লান্টি রাজ্যে আমরা যা যা বৈশিষ্ট্যগুলো পড়েছি সেই বৈশিষ্ট্যগুলোই লিখে ফেলবো। অথবা কখনো কখনো তুলনা করতে বলে। তুলনা করতে বললে আমাদের যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে কে বেশি উন্নত। যেমন যদি এটা হয় যে এই চিত্রটা হচ্ছে X এবং এই চিত্রটা হচ্ছে Y। এবার যদি প্রশ্নে বলা হয় যে X এবং Y এর মধ্যে তুলনা করো, তাহলে X মানে ফানজাই, তার বৈশিষ্ট্যগুলো আমরা লিখব এবং তুলনা করে করে Y অর্থাৎ মাছ যে অ্যানিমেলিয়া রাজ্যে অবস্থান, তার বৈশিষ্ট্যগুলো তুলনা করে করে লিখব। অবশেষে একটা সিদ্ধান্তে যাব যে চিত্র X এর চাইতে চিত্র Y বৈশিষ্ট্যগত দিক থেকে অধিক উন্নত। এইরকম একটা সারমর্ম বা সারাংশ কথা আমাদের লিখতে হবে। তাহলে প্রথম অধ্যায় থেকে আমাদের ফোকাস পয়েন্ট হবে ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এবং মানুষের রাজ্যতাত্ত্বিক বা শ্রেণীতাত্ত্বিক যে অবস্থানটা। এই প্রশ্নগুলো পড়লে আশা করি এখান থেকেই কমন পড়ে যাবে। এবার আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে তোমরা জানো যে 3টা অংশ আছে। একটা হচ্ছে কোষাঙ্গাণু, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু এবং আরেকটা হচ্ছে প্রাণী টিস্যু। এই 3টা অংশ থেকেই সবসময় সৃজনশীল প্রশ্ন করা হয়ে থাকে। কোষাঙ্গাণু থেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, নিউক্লিয়াস, নিউরন, কোষপ্রাচীর এবং ক্রোমোজোম। এর মধ্য থেকে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই জায়গা থেকে সাধারণত কম্বাইন্ড প্রশ্ন করা হয়। 2টা অঙ্গাণুকে একসাথে মিক্স করে প্রশ্নগুলা করা হয়। যেমন ধরো মাইটোকন্ড্রিয়ার গঠন আসলো, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব আসলো, অথবা ক্লোরোপ্লাস্টের গঠন আসলো, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব আসলো, এভাবে প্রশ্ন করা হয়। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই 2টা অঙ্গাণুর গঠন এবং গুরুত্ব পড়ে ফেলবো। এরপর দেখো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট থেকে আরো কিছু স্পেসিফিক প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে উত্তরের ধরনটা একটু চেঞ্জ হবে। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট উদ্দীপকের মধ্যে আছে, এবার যদি প্রশ্ন করে যে খাদ্য উৎপাদনে অধিক ভূমিকা রাখে কোনটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লোরোপ্লাস্টের কথা বলবো। শক্তি উৎপাদনে অধিক ভূমিকা রাখে কোনটা, সেই ক্ষেত্রে আমরা মাইটোকন্ড্রিয়ার কথা বলবো। কখনো কখনো পরস্পর নির্ভরশীলতার কথা বলে। 2টা অঙ্গাণুর চিত্র দেয়া থাকে এবং বলা থাকে যে এই 2টা অঙ্গাণু পরস্পরের উপর নির্ভরশীল, উক্তিটি বিশ্লেষণ করো। সেই ক্ষেত্রে আমাদের প্রধান ফোকাসটা হবে যে ক্লোরোপ্লাস্ট যে খাদ্য তৈরি করে সেই খাদ্য মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করলে মাইটোকন্ড্রিয়া সেখান থেকে শক্তি তৈরি করে, তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল। আবার মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ক্লোরোপ্লাস্টের খাদ্য তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার উপরে নির্ভরশীল। তাহলে 2টা অঙ্গাণু 2টা অঙ্গাণুর উপরে নির্ভরশীল হইল, এটা হচ্ছে পরস্পর নির্ভরশীলতা। কিন্তু কখনো কখনো একক নির্ভরশীলতার কথাও বলে। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া হচ্ছে X এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে Y, এভাবে লেখা থাকলো। এবার বলে যে বিশ্লেষণ করো X এর কার্যক্রম Y এর উপর নির্ভরশীল, মাইটোকন্ড্রিয়ার কার্যক্রমটা ক্লোরোপ্লাস্টের উপরে নির্ভরশীল, শুধু একটার কথা বলেছে। সেই ক্ষেত্রে আমরা এইটা ব্যাখ্যা করব যে ক্লোরোপ্লাস্ট যদি খাদ্য উৎপাদন না করে তাহলে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারবে না। সুতরাং মাইটোকন্ড্রিয়ার কার্যক্রম ক্লোরোপ্লাস্টের উপরে নির্ভরশীল রয়েছে, আমরা শুধু এই অংশটা বলবো। বিপরীত পক্ষে মাইটোকন্ড্রিয়া কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি না করলে ক্লোরোপ্লাস্টও যে খাদ্য তৈরি করতে পারবে না, এইটা কিন্তু তখন আমরা ব্যাখ্যা করব না।
পরস্পর নির্ভরশীলতা আসলে আমরা দুইটাই ব্যাখ্যা করব, আর যদি একটার কথা বলে তাহলে শুধু আমরা একটা ব্যাখ্যা করব, যে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের উপরে নির্ভরশীল। আবার কখনো কখনো উদ্দীপকে প্লাস্টিড দেয়া থাকে এবং প্লাস্টিড থেকে প্রশ্ন হয় যে প্লাস্টিডের প্রকারভেদ ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই যে 3টা প্লাস্টিড আছে, এই প্লাস্টিডের পরিচয়, তাদের কাজ, তাদের গুরুত্ব যতটুকু পারা যায় একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে। এবার আমরা যাই বাকি কোষাঙ্গাণুগুলা। নিউক্লিয়াস, নিউরন, কোষপ্রাচীর, ক্রোমোজোম, এই 4টা কোষাঙ্গাণুর গঠন পড়তে হবে এবং গুরুত্ব পড়তে হবে। এদের থেকে আর সাধারণত ভ্যারাইটিস প্রশ্ন হয় না, গঠন আসে এবং গুরুত্ব আসে। এই হচ্ছে কোষাঙ্গাণু থেকে আমাদের প্রস্তুতি। এবার আমরা উদ্ভিদ টিস্যুতে যাই। উদ্ভিদ টিস্যুতে আমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ট্রাকিট এবং ফ্লোয়েম টিস্যু, এই অংশগুলার বৈশিষ্ট্য পড়তে হবে। কার কি বৈশিষ্ট্য আছে, একজনের সাথে আরেকজনের তুলনা পড়তে হবে। তুলনাটা সাধারণত প্যারেনকাইমার সাথে স্ক্লেরেনকাইমার হতে পারে, অথবা কোলেনকাইমার সাথে স্ক্লেরেনকাইমার হতে পারে। এই ধরনের তুলনাই সাধারণত বেশি আসে, তাহলে তুলনাটাও পারতে হবে। এবং সবশেষে এই সমস্ত টিস্যু উদ্ভিদে কি কি গুরুত্ব বহন করে সেই গুরুত্বটা পড়তে হবে। কখনো কখনো প্রশ্নে একটু স্পেসিফিক গুরুত্বের কথা বলে, সেই ক্ষেত্রে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। যেমন এই যে ফ্লোয়েম টিস্যুটা, ফ্লোয়েম টিস্যু থেকে একটা প্রশ্ন আসে যে ফ্লোয়েম টিস্যুর অর্থনৈতিক গুরুত্ব এবং শারীরবৃত্তীয় বা জৈবিক গুরুত্বটা ব্যাখ্যা করো। তখন আমাদের ফোকাস দিতে হবে যে ফ্লোয়েম টিস্যু, ট্রাকিট, ফ্লোয়েম টিস্যু, সিগনল সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই সমস্ত উপাদান নিয়ে গঠিত। এই ক্ষেত্রে তারা উদ্ভিদে বিভিন্ন ধরনের খাদ্যবস্তুর প্রবাহ ঘটায়, পাতা থেকে মূলে নিয়ে আসে, বিভিন্ন অংশে পৌঁছে দেয়। সুতরাং এটা হচ্ছে তাদের জৈবিক গুরুত্ব। একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য খাদ্যের এই বন্টন অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই সাথে অর্থনৈতিক গুরুত্বটা লিখবো। আমরা জানি যে ফ্লোয়েম টিস্যুর যে একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। সেটা সাধারণত বাস্ট ফাইবার নামে পরিচিত, পাটের আঁশ তৈরি করে। আর পাটের আঁশ হচ্ছে একটা বাণিজ্যিক ব্যাপার, এটা বিক্রি করে সাধারণত অর্থনীতিতে লাভজনক হওয়া যায়। সুতরাং আমরা ফ্লোয়েম টিস্যুর অর্থনৈতিক এবং জৈবিক আসলে ফ্লোয়েম টিস্যু যে খাদ্যের পরিবহন করে সেটা ব্যাখ্যা করব, এবং ফ্লোয়েম টিস্যু যে বাস্ট ফাইবার সেটা অর্থনীতির সাথে জড়িত, এই দুইটা ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে উদ্ভিদ টিস্যু থেকে আমাদের প্রস্তুতি। আর প্রাণী টিস্যু থেকে আমরা রক্তের গুরুত্বটা পড়ব। রক্তের ভিতরে 3টা কণিকা আছে, লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। এদের যে কাজ, লোহিত কণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, শ্বেতকণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করে দেওয়া, এবং অনুচক্রিকা আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এই 3টা কাজকে ফোকাস করে আমরা রক্তের গুরুত্বটা একটু পড়ে যাব। এবার আসি যে এই অধ্যায় থেকে উদ্দীপক গুলা কেমন হতে পারে। এই অধ্যায় থেকে উদ্দীপক হবে চিত্র দিয়ে। যদি চিত্র না থাকে তাহলে সেটা বর্ণনা দিয়ে হবে। আর কখনো কখনো আমরা দেখেছি যে ছক দিয়েও উদ্দীপকটা দেয়া থাকে। চিত্র যদি উদ্দীপক হয় তাহলে চিত্রের ধরনগুলো কেমন হতে পারে আমরা এখান থেকে কিছু নমুনা দেখতে পাবো। দেখো, একটা ডিম্বাকৃতির অংশ, ভিতরে সাপের মতো পেঁচানো অংশ আছে। এটা দেখলেই আমরা বুঝবো যে এটা মাইটোকন্ড্রিয়ার কথা বলা হচ্ছে। একটা ডিম্বাকৃতির অংশ, কিন্তু তার ভিতরে আবার ছোট ছোট চ্যাপ্টা প্লেটের মতো বস্তু আছে, পরস্পর কানেক্টেড। এটা দেখলে আমরা বুঝবো যে এটা ক্লোরোপ্লাস্টের কথা বলা হচ্ছে। যদি একটা কোষ দেওয়া থাকে এবং কোষের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বিশাল বড় গহ্বরের কথা লেখা আছে, তার মানে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের পাশেই, কোষ গহ্বরের পাশে যে বৃত্তাকার বা গোলাকার অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো, এটা যেহেতু উদ্ভিদ কোষ, এখান থেকে টান দিয়ে যদি লেখে এ, আর এখান থেকে টান দিয়ে যদি লেখে বি, এবং এদের গঠন বা গুরুত্ব জানতে চায়, সেক্ষেত্রে আমরা বলবো এ হচ্ছে কোষপ্রাচীর আর এই বিটা হচ্ছে আসলে নিউক্লিয়াস। ক্রোমোজোম থেকে যদি চিত্র দেয় তাহলে সাধারণত এই ধরনের একটা চিত্র দেওয়া থাকবে, একটা সেন্ট্রোমিয়ার এবং দুই পাশে বর্ধিত অংশ থাকে, এই দুইটাকে বাহু বলা হয়, এটা হচ্ছে ক্রোমোজোম। এবার দেখো উদ্ভিদ টিস্যুর চিত্রগুলা। একটা উদ্ভিদের খণ্ডিত অংশ আঁকা আছে, একটা মেইন ব্রাঞ্চ মানে প্রধান যে কাণ্ড, সেখান থেকে একটা বোটা, তার উপরে হচ্ছে পাতা। এবার পাতার ভিতর থেকে যখন টান দেওয়া হয়, এটা হচ্ছে এক্স, এটা হবে প্যারেনকাইমা। যদি পাতার বোটা থেকে টান দেওয়া হয় অথবা পাতার শিরা থেকে টান দেওয়া হয় ওয়াই, তাহলে সেটা হবে কোলেনকাইমা। এবং পাতার যে মেইন ব্রাঞ্চ, প্রধান যে কাণ্ড, এখান থেকে টান দিয়ে যদি জেট বা এরকম কিছু লেখা থাকে তাহলে সেটা হবে স্ক্লেরেনকাইমা। আবার দেখো, যদি এভাবে চিত্রটা দেয়, কিছু কোষ দিয়ে একটা টিস্যুকে নির্দেশ করা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো গোলাকার যদি দেখতে পাও, গোলাকার থাকলেই সেটা প্যারেনকাইমাকে বোঝাবে। যদি কোণাকৃতির থাকে এবং ভিতরে ছোট্ট ছোট্ট ডট দেওয়া থাকবে, আসলে নিউক্লিয়াসকে বোঝানো হয়। এটা থাকলে আমরা বলবো যে এটা হচ্ছে কোলেনকাইমা।
এবং যদি ডাবল বক্স দেওয়া থাকে, মানে হচ্ছে এরকম কোন আকৃতির কোষ, তার ভিতরে আবার কোন আকৃতির বক্স আঁকা আছে, এই ধরনের অবস্থায় ভিতরে কোনো কিছু থাকবে না, কোনো নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম এরকম কিছু থাকবে না, ভিতরের অংশটা একেবারেই খালি থাকবে। এই চিত্র দ্বারা আমরা স্ক্লেরেনকাইমাকে বুঝবো। আবার স্ক্লেরেনকাইমা কখনো কখনো লম্বা একটা কোষ বা টিস্যু দিয়ে বোঝানো হয়, তবে লম্বা আকৃতি রেখে মাঝখানে যদি গোল গোল দিয়ে দেয় তাহলে সেটা দিয়ে আমরা ট্রাকিটকে নির্দেশ করতে পারি। এই হচ্ছে আমাদের চিত্রভিত্তিক যে উদ্দীপকগুলা। কখনো কখনো ফ্লোচার্ট দেয়, ছক তৈরি করে। সেই ক্ষেত্রে দেখো আমি এখানে লিখছি যে সরল টিস্যু, এটাকে 3 ভাগ করা হচ্ছে, এ, বি এবং সি। এখানে এ হচ্ছে প্যারেনকাইমা, এখানে বি হচ্ছে কোলেনকাইমা এবং সি হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই ক্ষেত্রে এ প্যারেনকাইমাই হবে। এ বি সি দিয়ে যদি বলা হয় এ এর বৈশিষ্ট্য লেখো, আমি যদি বলি এ হচ্ছে কোলেনকাইমা, তাহলে কিন্তু হবে না। ওই যে সিরিয়ালটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই সিরিয়ালটাই এখানে মেনটেন করতে হবে। এ হবে প্যারেনকাইমা, বি হবে কোলেনকাইমা এবং সি হবে স্ক্লেরেনকাইমা। এবার দেখো যদি বর্ণনামূলক উদ্দীপক দেয়, তাহলে যে প্যাসেজটা উদ্দীপকে দেওয়া থাকবে সেখানে অবশ্যই একটা ক্লু বা হিন্টস তো দেওয়া থাকবে যে অঙ্গাণুর কথাটা বলা হচ্ছে। দেখো যদি এমন হয় যে একটা বিশেষ অঙ্গাণু যেটা সূর্যের আলোকে আবদ্ধ করে, সূর্যের আলোকে অন্য শক্তিতে রূপান্তর করে, তাহলে এটা আসলে ক্লোরোপ্লাস্টের কথা বলছে। যদি বলা হয় যে একটা বিশেষ অঙ্গাণু উদ্ভিদ কোষে থাকে যেটা বিভিন্ন বর্ণ ধারণ করে থাকে, তাহলে এটা আসলে প্লাস্টিডের কথা বলছে। যদি বলা হয় যে একটা অঙ্গাণু যেটা শক্তি উৎপাদন করে অথবা জীব দেহে ব্যবহার্য শক্তি তৈরি করছে, তাহলে সেই ক্ষেত্রে এটা মাইটোকন্ড্রিয়াকে বোঝাচ্ছে। যদি উদ্দীপনা বহনের কিছু বলে তাহলে সেটা অবশ্যই নিউরন। যদি দৃঢ় প্রাচীরের কথা বলে তাহলে সেটা হচ্ছে কোষ প্রাচীর, সেল ওয়াল। আর যদি কোষের নিয়ন্ত্রকের কথা বলে তাহলে সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে উদ্দীপকের যে ভাষা, সেই ভাষাটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েও আমরা বুঝতে পারবো যে আসলে কোন অঙ্গাণুর কথা বলছে বা কোন টিস্যুর কথা বলছে। সেখান থেকে উদ্দীপকটা বুঝে আমাদের সংশ্লিষ্ট যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এই যে দ্বিতীয় অধ্যায়ের প্রস্তুতিটা, আসলে দ্বিতীয় অধ্যায়ের কলেবর একটু বেশি। এখান থেকে যদি আমরা শর্ট করে ফেলি আর এক্সাম হলে গিয়ে দেখি কমন পড়ে নাই, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে। এজন্য একটু বেশি করে পড়ে যাওয়া ভালো। দ্বিতীয় অধ্যায় থেকে যদি কেউ সৃজনশীল উত্তর করার চেষ্টা করো, একটু বেশি করে পড়ে গেলে আশা করি কমন পড়বে। তার মধ্যেও এখান থেকে তোমরা মাইটোকন্ড্রিয়া এর গঠন, নিউক্লিয়াসের গঠন, নিউরনের গঠন, ক্রোমোজোমের গঠন এবং এই দিকে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটার বৈশিষ্ট্য এবং তুলনা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। আশা করি এদের মধ্য থেকেই কমন পড়বে। এবার আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তৃতীয় অধ্যায়ে তোমরা জানো যে 2টা টপিকস আছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। মাইটোসিস বিভাজনের যে 5টা পর্যায়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 5টা পর্যায় থেকে আমাদের বৈশিষ্ট্য শিখতে হবে, তুলনা শিখতে হবে এবং পরিবর্তন শিখতে হবে। বৈশিষ্ট্য হলো প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ের কি বৈশিষ্ট্য আছে সেটা পড়তে হবে। তুলনা যদি আসে তাহলে সেটা সাধারণত প্রোফেজের সাথে টেলোফেজ ধাপের যে তুলনা, সেই তুলনাটা আসে। এখানে তুলনা আসার রহস্যটা হচ্ছে প্রোফেজ ধাপে যেই ঘটনাগুলো ঘটে, টেলোফেজ ধাপে তার উল্টা ঘটনা ঘটে। এই কারণে প্রোফেজ এবং টেলোফেজের মধ্যে সাধারণত তুলনা করা হয়। আরো একটি প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে পরিবর্তন। পরিবর্তনটা 2 ভাবে হতে পারে, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। বিষয়টা হচ্ছে এরকম, মাইটোসিসের 5টা ধাপই উল্লেখ করা থাকে এবং বলা থাকে যে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত ক্রোমোজোম কিভাবে পরিবর্তিত হয়েছে। এই কথাটা যখন থাকবে তখন প্রোফেজ ধাপে শুধুমাত্র ক্রোমোজোম কি হয়েছে আমরা সেটা লিখব, প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোমের কি হয়েছে, মেটাফেজ ধাপে ক্রোমোজোম কি পরিবর্তন হয়, অ্যানাফেজ ধাপে কি হয়, টেলোফেজ ধাপে কি হয়, প্রত্যেকটা ধাপে ধাপে শুধুমাত্র ক্রোমোজোম কি হয়েছে এই পরিবর্তনগুলো লিখব। আবার যদি বলা হয় যে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত নিউক্লিয়াসের পরিবর্তনগুলো ব্যাখ্যা করো, তাহলে আমরা শুধু নিউক্লিয়াসকে ফোকাস করব। প্রথম যে প্রোফেজ, ওখানে নিউক্লিয়াস আকৃতিতে বড় হয়, প্রোমেটাফেজে এসে নিউক্লিয়াস অনেকটা ভেঙে যেতে থাকে, মেটাফেজে এসে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, টেলোফেজ দশায় গিয়ে আবার পুনরায় নিউক্লিয়াস তৈরি হয়। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পরিবর্তনটা আমরা প্রোফেজ থেকে টেলোফেজ কি হয় সেটা পড়ব এবং প্রোফেজ থেকে টেলোফেজ ক্রোমোজোমের কি কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা শিখব। এই হচ্ছে মাইটোসিসের 5টা পর্যায় থেকে আমাদের প্রস্তুতি। এবার মাইটোসিস এবং মিওসিস, এই 2টা কোষ বিভাজনের মধ্যে তুলনা পড়তে হবে এবং তাদের গুরুত্ব পড়তে হবে।
তুলনাটা বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট। তুলনা এবং গুরুত্বটা শিখতে হবে এই দুইটা বিভাজনের। গুরুত্বের ক্ষেত্রে কখনো কখনো স্পেসিফিক প্রশ্ন হয়, যেমন গুণগত স্থিতিশীলতা রক্ষায় কোনটা বেশি গুরুত্ব, ক্রোমোজোমের সমতা রক্ষায় কোনটা বেশি গুরুত্ব রাখে, প্রজাতির টিকে থাকা, বৈচিত্র্যতা সৃষ্টি করার জন্য কোন বিভাজনের গুরুত্ব রয়েছে এবং সেটা কিভাবে। এই ক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। গুণগত স্থিতিশীলতায় সাধারণত মাইটোসিস বিভাজন, ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিস বিভাজন, প্রজাতির টিকে থাকায় মিওসিস বিভাজন, বৈচিত্র্যতা বিবর্তন এগুলাতে সাধারণত মিওসিস বিভাজনটাই বেশি গুরুত্ব বহন করে। এই অধ্যায় থেকে আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই তাহলে সাধারণত 3 ভাবে উদ্দীপক আসে, চিত্র দিয়ে, বর্ণনা দিয়ে, আর কখনো কখনো ছকে আসতে পারে। খুব বেশি ছকের উদ্দীপক দেয় না, এখান থেকে চিত্র দিয়ে দেওয়া হয় এবং বর্ণনা দিয়ে দেওয়া হয়। যদি বর্ণনা দিয়ে উদ্দীপকটা তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পড়ব, পরাগধানীতে একটা বিভাজন হয়, ডিম্বকে একটা বিভাজন হয়, এমন একটা বিভাজন যেখানে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, এমন একটা বিভাজন যেখানে নিউক্লিয়াস 2 বার বিভক্ত হয়, এমন একটা বিভাজন যেখানে জননকোষ সৃষ্টিতে সহায়তা করে। এই ধরনের হিন্টস যদি দেওয়া থাকে তাহলে আমরা বলবো যে এই বিভাজনটা দ্বারা মিওসিস বিভাজনকে বোঝানো হচ্ছে। আর যদি বলা হয় বৃদ্ধিতে সহায়তা করে, ক্ষয়পূরণ করে, অযৌন প্রজননের জন্য গুরুত্বপূর্ণ, এমন একটা বিভাজন যেখানে ক্রোমোজোম সমান থাকে, এমন একটা বিভাজন যেখানে নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়, এই ধরনের কথা থাকলে সেটা আমরা বলবো এটা হচ্ছে মাইটোসিস বিভাজন, আর এগুলা ছিল মিওসিস বিভাজন। এই হচ্ছে আমাদের প্যাসেজ উদ্দীপক থেকে ধরে নেওয়ার কৌশল। এবার চিত্রভিত্তিক যদি উদ্দীপক আসে তাহলে মাইটোসিসের যে 5টা পর্যায় সেখানে উদ্দীপক থাকতে পারে। এটা হচ্ছে প্রোফেজ, একটা নিউক্লিয়াস। এটা হচ্ছে ক্রোমোজোম, স্পিন্ডল যন্ত্রে বিভিন্ন অংশে আছে প্রোমেটাফেজ। ক্রোমোজোম যদি একসাথে থাকে তাহলে এটা মেটাফেজ। ক্রোমোজোম যদি বিভক্ত হয়ে 2 প্রান্তের দিকে গতিশীল হয় এটা হচ্ছে অ্যানাফেজ। এবং 2 প্রান্তের নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, মাঝখানে স্পিন্ডল যন্ত্রগুলো ভেঙে যাচ্ছে, এই চিত্রটা টেলোফেজ দশাকে নির্দেশ করে। কখনো কখনো এভাবে উদ্দীপক আসে, দেখো যে 2n থেকে n হয়েছে, অর্থাৎ ক্রোমোজোম কমে গেছে, তাহলে এটা হচ্ছে মিওসিস। 2n থেকে 2n আছে, তার মানে এটা হলো মাইটোসিস। যদি এভাবে দেওয়া থাকে 2n থেকে 2n হয়েছে 2টা কোষ, তাহলে এটা মাইটোসিস, কেননা ক্রোমোজোম সমান সমান আছে। যদি 2n থেকে 4টা কোষ দেখায় nn, তার মানে ক্রোমোজোম কমে গেছে, এটা হলো মিওসিস বিভাজন। আবার যদি মাইটোসিস থেকে ছক দিতে চায় তাহলে এ বি সি ডি এরকম ছক দিতে পারে। সেক্ষেত্রে হয়তো প্রশ্ন করবে যে ডি যে ধাপ অথবা সি যে ধাপ, সি পর্যায় বা ধাপের বৈশিষ্ট্যগুলো লেখো, এ থেকে ই পর্যন্ত ক্রোমোজোমের পরিবর্তনগুলো দেখাও, এভাবেও প্রশ্ন করা হয়। সেই ক্ষেত্রে ওই সিরিয়ালটা মেনটেন করতে হবে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখান থেকে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে 3য় অধ্যায় থেকে আমরা এগুলাই প্রস্তুতি নিব। এর মধ্য থেকে সাধারণত টেলোফেজ দশাটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের এবারের পরীক্ষার জন্য, তারপরে হচ্ছে মেটাফেজ দশাটা গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে প্রোমেটাফেজ দশাটা গুরুত্বপূর্ণ। এইদিকে মাইটোসিস মিওসিসের তুলনা ভালো করে পড়তে হবে, আর এখানে ক্রোমোজোমের সমতা এবং প্রজাতির টিকে থাকায় মিওসিস বিভাজন কিভাবে গুরুত্ব বহন করে, এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে। এবার চতুর্থ অধ্যায় থেকে 2টা টপিকস আছে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। শ্বসন থেকে 2025 সালে বেশ কিছু প্রশ্ন এসেছে, সুতরাং এইবার শ্বসন যে টপিকসটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে সালোক সংশ্লেষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণ থেকে বেশ কিছু প্রশ্ন পড়ে যেতে হবে, যেমন আলোক নির্ভর পর্যায়ের বর্ণনা, আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা, আলোক নিরপেক্ষ পর্যায়ের যে গতিপথগুলো আছে C3, C4, CAM, এখান থেকে C3, C4 এর তুলনা পড়তে হবে, সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং প্রভাবক পড়তে হবে। সেই সাথে সালোক সংশ্লেষণ থেকে একটি প্রশ্ন আসে কখনো কখনো যে খাদ্য উৎপাদনটা ব্যাখ্যা করো, তখন আলোক পর্যায় এবং নিরপেক্ষ পর্যায় দুইটাকে একসাথে কম্বিনেশন করে একটি উত্তর লিখতে হয়। এবার দেখো শ্বসন প্রক্রিয়ায় যে সবাত শ্বসনে যে এটিপি উৎপাদনের ছকটা আছে এটা একটু দেখে যাওয়া যেতে পারে, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। অবাত শ্বসনের ব্যাখ্যাটা পড়তে হবে এবং অবাত শ্বসনের গুরুত্ব পড়তে হবে। এই অধ্যায় থেকে উদ্দীপক আসতে পারে চিত্র দিয়ে এবং বিক্রিয়া দিয়ে। এখানে আমি 3টা বিক্রিয়া লিখে রেখেছি। দেখো যে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে এ এবং বি এর উপস্থিতিতে, মানে এটা সূর্যের আলো আর এটা হচ্ছে ক্লোরোফিল, সি মানে গ্লুকোজ তৈরি করবে, পানি এবং অক্সিজেন। এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। যদি এমন হয় গ্লুকোজটা ভেঙে যাচ্ছে তাহলে সেটা হবে অবাত শ্বসনের বিক্রিয়া।
আর যদি গ্লুকোজটা অক্সিজেনের সাহায্যে ভেঙে যাচ্ছে তখন এটা হবে সবাত শ্বসনের বিক্রিয়া। এখান থেকে আমাদের উদ্দীপকটা রাসায়নিক বিক্রিয়া থেকে ধরে নিতে হবে। এবার দেখো, যদি চিত্র দিয়ে উদ্দীপক দেয়া থাকে সেই ক্ষেত্রে একটা গাছের পাতা, এখানে অক্সিজেন প্রবেশ করছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, প্রক্রিয়া হচ্ছে এ। আবার কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে, অক্সিজেন বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রক্রিয়া বি। এই ক্ষেত্রে এ প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন এবং বি প্রক্রিয়াটা হচ্ছে আসলে সালোক সংশ্লেষণ। যদি সালোক সংশ্লেষণের দুটি পর্যায় থেকে উদ্দীপক বানানো হয় তাহলে এরকম থাকে যে একটা ক্লোরোপ্লাস্ট, এখানে থাইলাকয়েড আছে যেখানে সূর্যের আলো পড়ছে, এরপর এক্স একটা উপাদান এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ঢুকলো, ওয়াই তৈরি করলো, সেক্ষেত্রে থাইলাকয়েড থেকে এটিপি এই দিকে যাচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে সূর্যের আলো থাইলাকয়েডে যে আসে এই অংশটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আর এই যে এক্স মানে কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করছে এবং এটিপির সহায়তায় ওয়াই, ওয়াই মানে হচ্ছে গ্লুকোজ, এই যে উৎপাদনটা এটাকে আমরা বলি আলোক নিরপেক্ষ পর্যায়। দেখো একটা পাতা, এই পাতার ভিতরে একদিকে সূর্যের আলো প্রবেশ করছে, একদিকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে, আবার অক্সিজেন বের হয়ে যাচ্ছে। এবার এইটাকে যদি বলা হয় যে প্রক্রিয়া এক্স, এবার বলা হয় যে এক্স প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, তখন কিন্তু আমরা আলোক পর্যায় নিরপেক্ষ পর্যায় বলতে পারবো না। তখন আমাদের বলতে হবে যে চিত্র এক্স দ্বারা সালোক সংশ্লেষণ সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বোঝানো হচ্ছে, সূর্যের আলো প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড আসছে এবং অক্সিজেন বের হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আলোক পর্যায় নিরপেক্ষ পর্যায় দুইটা কম্বিনেশন করে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। তাহলে চতুর্থ অধ্যায় থেকে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্ন যেটা এবার আসতে পারে। এর মধ্য থেকে আলোক নিরপেক্ষ পর্যায় এটা বেশি গুরুত্বপূর্ণ, C3C4 এর তুলনা এটা গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণের যে প্রভাবক, এই প্রভাবকটা বেশি গুরুত্বপূর্ণ, এবং এই দিকে অবাত শোষণ এবং অবাত শোষণের ব্যাখ্যা, এই দুইটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা সবগুলা প্রশ্নই ধারণা নিয়ে যাবে, কিন্তু একটু বেশি ফোকাস করবে এই প্রশ্নগুলোর উপর। আশা করি এর মধ্য থেকেই কমন পড়বে। এবার দেখো 11 নম্বর অধ্যায় তোমাদের সম্পূর্ণ অংশটা নিয়ে আংশিক আছে। এই আংশিক যতটুকু সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে একটা অংশ হচ্ছে ফুল, একটা অংশ হচ্ছে গ্যামেট উৎপাদন এবং নিষেক প্রক্রিয়া, এবং আরো একটা অংশ হচ্ছে পরাগায়ন। ফুল যে অংশটা, এখান থেকে আমরা 3টা প্রশ্ন পড়ে যাব। একটা হচ্ছে চিহ্নিত চিত্র অঙ্কন করা ফুলের, ফুলের যে 5টা স্তবক থাকে আদর্শ ফুলের, সেই স্তবকগুলোর বর্ণনা শিখতে হবে, এবং এই স্তবকগুলার কোনটার কি গুরুত্ব আছে সেই গুরুত্বটা পড়তে হবে। স্তবকগুলোর গুরুত্ব: বৃতি ফুলকে রক্ষা করে, দলমণ্ডল পরাগায়নে সহায়তা করে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক সরাসরি গ্যামেট উৎপাদনের মাধ্যমে উদ্ভিদের প্রজননে সহায়তা করে। তাহলে ফুল থেকে আমরা এই 3টা প্রশ্ন অবশ্যই পড়ে যাব। চিহ্নিত চিত্র যেন আঁকতে পারি, স্তবকগুলোর বর্ণনা চাইলে যেন লিখতে পারি, এবং স্তবকের গুরুত্ব আসলেও যেন আমরা লিখতে পারি। গ্যামেট উৎপাদন এবং নিষেক দুইটা উৎপাদন আছে, একটা হচ্ছে পুং গ্যামেট উৎপাদন, একটা স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট উৎপাদনটা এবার খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু স্ত্রী গ্যামেটের উৎপাদনটা ভালো করে পড়তে হবে। স্ত্রী গ্যামেটের উৎপত্তি চিত্র সহ ভালোভাবে পড়ে যেতে হবে। এবং এই অংশ থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিষেকের গুরুত্ব। এই যে নিষেকের গুরুত্বটা, এই প্রশ্নটাই বিভিন্ন নামে আসতে থাকে, কিন্তু মূল কথা, মূল যে প্রক্রিয়া সেটা কিন্তু একই। যদি বলা হয় নিষেকের গুরুত্ব ব্যাখ্যা করো, স্পোরোফাইটের গঠন কিভাবে হয় ব্যাখ্যা করো, একই প্রশ্ন। কারণ নিষেকের গুরুত্বই হচ্ছে স্পোরোফাইট গঠন করা, আবার স্পোরোফাইটের গঠন চাইলে সেই নিষেক থেকেই আসতে হবে। এরপরে দেখো পুংস্তবক এবং স্ত্রীস্তবকের গুরুত্ব কোথায়, এটাও কিন্তু ঘুরে ফিরে সেই নিষেকই। পুংস্তবক এবং স্ত্রীস্তবক তারা নিষেক করে, স্পোরোফাইট গঠন করে, এটি তাদের গুরুত্ব। আবার যদি বলা হয় ফল ও বীজ উৎপাদনে পুংস্তবক স্ত্রীস্তবকের গুরুত্ব কি, তাহলে এটাও কিন্তু সেই একই প্রশ্ন। পুংস্তবক এবং স্ত্রীস্তবক নিষেকে অংশ নেয়, ফল ও বীজ গঠন করে, ধীরে ধীরে স্পোরোফাইট হয়, উদ্ভিদের বংশ বিস্তার হয়। এই সবগুলো প্রশ্ন মূলত একই ধরনের, শুধু লেখার ধরনটা, লেখার স্টাইলটা আলাদা হয়, কিছুটা চেঞ্জ হয়। নিষেকের গুরুত্ব, স্পোরোফাইটের গঠন, পুংস্তবক স্ত্রীস্তবকের গুরুত্ব কি, ফল ও বীজ কিভাবে তৈরি হয়, উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় কিভাবে নিষেক গুরুত্ব কাজ করে, এইসব একই ধরনের প্রশ্ন। শুধুমাত্র এখানে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম যে প্রাণীকুলের অস্তিত্ব বজায় রাখতে স্পোরোফাইট বা পুংস্তবক এবং স্ত্রীস্তবক কিভাবে কাজ করে। এটাও কিন্তু একই ধারায় আমরা লিখবো যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক সরাসরি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি করে। এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট একত্রিত হয়, পরবর্তীতে ফুল থেকে ফল সৃষ্টি হয়, বীজ তৈরি হয়। এই বীজ আবার উদ্ভিদের বংশ বিস্তার করে এবং ফল সরাসরি উদ্ভিদের প্রাণীকুলের খাদ্য হিসেবে ব্যবহার হয়। সুতরাং উদ্ভিদে যদি নিষেক প্রক্রিয়া না হয়, পুংস্তবক এবং স্ত্রীস্তবক সৃষ্টি বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু প্রাণীরাও খাদ্যের অভাবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে।
ওই একই ধারার প্রশ্ন, এই সবগুলো প্রশ্ন একটু ধারণে নিয়ে যেতে হবে। এবং সবশেষে যেটা আছে পরাগায়ন, পরাগায়ন থেকে আমরা কয়েকটা প্রশ্ন একটু দেখে যাব। গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফুলের বৈশিষ্ট্যভেদে পরাগায়নের মাধ্যম পরিবর্তন হয়, এই প্রশ্নটা আমাদের লিখতে হবে। ফুল যদি হালকা হয়, মধুগ্রন্থিবিহীন, তারপরে হচ্ছে ফুলে তেমন কোনো সুগন্ধ নেই, তাহলে পরাগায়ন হিসেবে, বাহক হিসেবে বাতাস কাজ করে। আবার যদি ফুল যদি হয় মধুগ্রন্থিযুক্ত, বর্ণময়, তাহলে পরাগায়নের মাধ্যম হিসেবে পতঙ্গ কাজ করে। ফুল যদি পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে, তাহলে পরাগায়নের মাধ্যম হিসেবে প্রাণীরা কাজ করে। অর্থাৎ আমরা দেখলাম যে ফুল যত ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হয়, ফুল যেমন যেমন, তার পরাগায়নের মাধ্যমটাও তেমন তেমন হয়। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে ফুলের বৈশিষ্ট্য ভেদে পরাগায়নের মাধ্যমগুলো কেমন হয় ব্যাখ্যা করো, এটা পড়তে হবে। এরপরে হচ্ছে প্রজাতির টিকে থাকতে কোন পরাগায়নটা বেশি দরকার। স্বপরাগায়নটা আসলে প্রজাতির টিকে থাকার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, পরপরাগায়নটা টিকে থাকার জন্য দরকার। আর এইদিকে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের তুলনা, এই প্রশ্নগুলো পড়লেই 11 নম্বর অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে আমরা ইনশাল্লাহ কমন পাবো। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ হবে স্ত্রী স্তবকের স্ত্রীগামেটের উৎপত্তিটা ব্যাখ্যা করা। এইদিকে হচ্ছে ফুলের বৈশিষ্ট্য ভেদে পরাগায়নের মাধ্যম চেঞ্জ হয়, প্রজাতির টিকে থাকতে সহায়ক এইটা। আর এইদিকে যে নিষেকের যে গুরুত্ব, এই গুরুত্বের জায়গাটা। আর এইখানে আমরা এই ফুলের যে চিহ্নিত চিত্র, এই চিহ্নিত চিত্রটা পড়ে যাব। এই অধ্যায় থেকে উদ্দীপকের কথা যদি বলি, তাহলে উদ্দীপক সাধারণত চিত্র দিয়েই বেশি আসে। কি কি চিত্র থাকতে পারে দেখো, দেখো এখানে আমি কিছু চিত্র অঙ্কন করে রেখেছি। এই যে একটা চিত্র, এখান থেকে যদি বলা হয় যে এটা হলো এক্স, এক্স এ গ্যামেট উৎপাদন ব্যাখ্যা করো, তাহলে এটা তো আসলে একটা স্ত্রী স্তবক, তাহলে স্ত্রী গ্যামেটের উৎপাদন লিখতে হবে। এইখানে যদি দেওয়া থাকে যে ওয়াই, ওয়াই এ গ্যামেট উৎপাদন ব্যাখ্যা করো, তাহলে পুং গ্যামেটের উৎপাদন লিখতে হবে। কখনো এরকম আসতে পারে একটা ফল, ফলের ভিতরে বীজ লেখা আছে, এটা থাকলো এ আর এটা হচ্ছে বি। এবার প্রশ্নগুলো যদি এরকম হয় যে এ এবং বি উৎপাদনের জন্য এক্স এবং ওয়াই এর ভূমিকা ব্যাখ্যা করো, তাহলে আমাদের লিখতে হবে এক্স গ্যামেট তৈরি করে, ওয়াই গ্যামেট করে, তাদের যে নিষেক, নিষেকের মাধ্যমেই তো এ এবং বি তৈরি হয়, সেই কথাটা লিখতে হবে। কখনো এমন হয় যে একটা সম্পূর্ণ ফুলের চিত্র থাকে, এখান থেকে দেওয়া থাকে এম, এখান থেকে দেওয়া থাকে এন, এবার বলা থাকে যে এম এ গ্যামেট উৎপাদন ব্যাখ্যা করো, জীবের অস্তিত্ব রক্ষার জন্য এন এর গুরুত্ব কি। এই ধরনের প্রশ্নগুলাই বারবার ঘুরে ফিরে আসছে এই অধ্যায় থেকে। এরপরে পরাগায়ন থেকে সাধারণত দুইটা ফুল দেওয়া থাকে, একটা পতঙ্গ বা কোনো একটা পশু পাখির মাধ্যমে যাচ্ছে, এটা দিয়ে পরাগায়নকে বোঝানো হয়। এরপর প্রশ্ন করা হয় যে এটা কত ধরনের হতে পারে, তাদের তুলনা, অথবা প্রজাতির টিকে থাকার জন্য এই প্রক্রিয়াটার গুরুত্ব কেমন আছে। এই প্রশ্নগুলো পড়ে গেলেই আশা করি কমন পড়বে। এবার আমরা 12 নম্বর অধ্যায়টা দেখব। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস গুলা হচ্ছে ডিএনএ, আরএনএ, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া, এবং মেন্ডেলের যে একটি পরীক্ষণ রয়েছে লম্বা মোটর গাছ এবং খাটো মোটর গাছের মধ্যে, এই পরীক্ষণটা গুরুত্বপূর্ণ। ডিএনএ এবং আরএনএ থেকে আমাদের পড়তে হবে আরএনএ এর গঠন, ডিএনএ আরএনএ এর মধ্যে তুলনা, ডিএনএ অনুলিপন প্রক্রিয়া এবং ডিএনএ টেস্টের ব্যবহার। সাধারণত অপরাধী শনাক্ত করার জন্য অথবা ন্যায় বিচার পেতে ডিএনএ টেস্ট কিভাবে সহায়তা করে, এটার যে একটা বর্ণনা আমাদের পাঠ্যপুস্তকে আছে, এই প্রশ্নটা আসতে পারে। বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া থেকে আমাদের প্রস্তুতি হবে বর্ণান্ধতা বা থ্যালাসেমিয়া কেন হচ্ছে, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়ার মধ্যে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ। এই ক্ষেত্রে আমরা থ্যালাসেমিয়াটা উত্তর করব। এর কারণ হচ্ছে বর্ণান্ধতা চোখের একটা সমস্যা, যেখানে বর্ণ চিনতে অসুবিধা হয়। এই অসুখটা যদি কারো হয়, তাহলে বর্ণ চিনতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু তার মৃত্যু হচ্ছে না, সে বেঁচে থাকছে এবং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে হয়তোবা সুস্থ থাকার চেষ্টা করতে পারে। কিন্তু থ্যালাসেমিয়া যদি কারো হয়, সেই ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকি আছে। আমরা জানি যে তীব্র থ্যালাসেমিয়ার সময় ব্যক্তি মাতৃগর্ভেই মারা যায় এবং মৃত সন্তান ভূমিষ্ঠ হয়। সুতরাং বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া, এই যে দুইটা বংশগতীয় ব্যাধি, এর মধ্যে যদি বেশি ঝুঁকিপূর্ণ কথাটা ফোকাস করে, তাহলে আমরা উত্তর করব থ্যালাসেমিয়া বেশি ঝুঁকিপূর্ণ। এরপরে দেখো থ্যালাসেমিয়া, এটার কি কি পরিণতি হতে পারে সেটা পড়তে হবে। আমরা জানি যে থ্যালাসেমিয়া হলে দেহের ভিতরে শ্বাসকষ্ট থাকে, রক্ত শূন্যতা থাকে, শরীর সবসময় দুর্বল থাকে, এগুলো হচ্ছে অসুবিধা। সেই সাথে তীব্র থ্যালাসেমিয়া হলে সেই ক্ষেত্রে ব্যক্তি মারা যেতে পারে, এটা একটা অসুবিধা। এছাড়াও থ্যালাসেমিয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে, যেমন জন্ডিস হতে পারে, ডায়াবেটিস হতে পারে, এই সমস্ত রোগ ব্যাধি হতে পারে। এগুলাই হচ্ছে থ্যালাসেমিয়ার পরিণতি। আরো একটি প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে সাধারণ রক্তশূন্যতার সাথে থ্যালাসেমিয়ার কি সম্পর্ক রয়েছে, অথবা এদের মধ্যে কোনটা নিরাময়যোগ্য। আমরা জানি সাধারণ রক্তশূন্যতা যেটা, এটা খাদ্য এবং পুষ্টির অভাবে হয়।
যদি কোনো ব্যক্তি আয়রন জাতীয় খাবার কম খায় অথবা পুষ্টিহীনতায় ভোগে, তাহলে তার শরীরে রক্ত সময়ের সাথে সাথে কমে যেতে পারে। এটা হচ্ছে সাধারণ রক্ত শূন্যতা। এটা কিন্তু নিরাময়যোগ্য, কেননা পুষ্টির অভাবে যে সমস্যাটা হয়েছে, আমরা যদি তাকে পর্যাপ্ত পুষ্টি উপাদান খেতে দিই বা সে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাহলে এই সমস্যাটা কেটে যাবে। কিন্তু থ্যালাসেমিয়া এটা তো জিনগত ব্যাধি, এটা একটা জেনেটিক ব্যাধি, যার কারণে এটার সরাসরি কোনো উত্তরণ নেই। কিছুটা চিকিৎসা করা হয় সুস্থ থাকার জন্য, কিন্তু এটার পরিপূর্ণ নিরাময় করা সম্ভব হবে না। তাহলে সাধারণ রক্ত শূন্যতা নিরাময়যোগ্য, কিন্তু থ্যালাসেমিয়া নিরাময়যোগ্য হবে না। এই অধ্যায় থেকে আমরা দুইটা পরীক্ষণ পড়ব। একটা হচ্ছে মেন্ডেলের যে লম্বা মটর এবং খাটো মটর গাছ। এখানে মটরই লেখা থাকবে এরকম কোনো কথা নাই, অন্য কোনো উদ্ভিদ থাকতে পারে, অথবা দেওয়া থাকতে পারে লম্বা উদ্ভিদের সাথে খাটো উদ্ভিদের যদি সংকরায়ন হয়, তাহলে আমাদের ওই যে F1 এবং F2 প্রজন্মে, F1 এ তো সকল উদ্ভিদ লম্বাই হয়, কিন্তু F2 প্রজন্মে আমরা লম্বা পাই 3টা এবং খাটো পাই 1টা। এই যে অনুপাতটা, এই অনুপাতটা ব্যাখ্যা করতে হবে। এবং থ্যালাসেমিয়া থেকে একটা সমস্যা পড়তে হবে যে পিতা এবং মাতা দুইজনেই যদি থ্যালাসেমিয়া রোগের বাহক হয়, তাহলে তাদের সন্তানরা কেমন হবে। তাদের সন্তানদের ক্ষেত্রে অনুপাত হবে 1:2:1। 1 ভাগ থাকবে সুস্থ, 2 ভাগ হবে বাহক এবং 1 ভাগ হবে অসুস্থ। এই অনুপাতটা পড়ে যেতে হবে। এই অধ্যায় থেকে আমরা যদি উদ্দীপকটা দেখি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই চিত্র দিয়ে উদ্দীপক হয়, আবার কখনো কখনো প্যাসেজ বা বর্ণনা দেওয়া থাকে। প্যাসেজ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এমন হতে পারে যে একটা দ্বিসূত্রক জেনেটিক বস্তু, তাহলে এটা আসলে ডিএনএ কে বোঝাচ্ছে। বলা থাকতে পারে একটা একসূত্রক বস্তু যা কখনো কখনো বংশগতিতে সহায়তা করে, এটা হচ্ছে আসলে আরএনএ। যদি দেওয়া থাকে একটা জিনগত রক্ত শূন্যতা দেখা গেল, তাহলে এটা হচ্ছে থ্যালাসেমিয়া। যদি দেওয়া থাকে চোখে পিগমেন্ট জনিত সমস্যা হচ্ছে, সে বর্ণ চিনতে পারছে না, তাহলে এটা হচ্ছে বর্ণান্ধতা। এবার যদি চিত্র থেকে উদ্দীপকটা দেয়, তাহলে দেখো দুইটা সুতা পেঁচানো অবস্থায়, তো বোঝাই গেল এটা হচ্ছে আসলে ডিএনএ। একটা সূত্র যদি থাকে তাহলে সেটা হচ্ছে আরএনএ। একটা সূত্র যদি পেঁচায়ও থাকতে পারে, যেমন এরকম পেঁচায় থাকতে পারে, সেই ক্ষেত্রেও এটা আরএনএ হবে। একটা ক্রোমোজোমের ভিতরে একটা সূত্রক বস্তু পেঁচানো অবস্থায় আছে, এইখান থেকে টান দিয়ে যদি এ লেখে, তাহলে এটা হবে ডিএনএ। যদি ভাষাগত এরকম লেখা থাকে টিএমবি এর বংশগতি বস্তু, টিএমবি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এই টোবাকো মোজাইক ভাইরাসের যে বংশগতি বস্তু, এটা কিন্তু আরএনএ। এই সমস্ত হিন্টস অথবা চিত্র থেকে আমরা সহজে উদ্দীপকটা ধরে নিতে পারবো। তাহলে 12 নম্বর অধ্যায় থেকে প্রশ্নগুলো আমাদের পড়ে যেতে হবে। এবার গুরুত্বপূর্ণ হচ্ছে লম্বা মটর এবং খাটো মটরের পরীক্ষা। পিতা এবং মাতা যদি বাহক হয়, তাহলে থ্যালাসেমিয়া কেমন হবে, এটা থ্যালাসেমিয়ার পরিণতিটা কেমন হতে পারে, সাধারণ রক্ত শূন্যতার সাথে থ্যালাসেমিয়ার কি নিরাময় যোগ্যতা এবং নিরাময় অযোগ্য কোনটা। এদিকে আসতে পারে আরএনএ এর গঠন এবং ডিএনএ এর সাথে আরএনএ এর তুলনা এবং ডিএনএ অনুলিপন। এই যে আমি যে প্রশ্নগুলো ফোকাস করলাম, এই প্রশ্নগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবে, আশা করি এর মধ্যেই কমন পড়বে। এবার আমরা 13 নম্বর অধ্যায় নিয়ে কথা বলবো। 13 নম্বর অধ্যায়টা হচ্ছে জীবের পরিবেশ। এখানে আমরা শিখবো পুকুরের বাস্তুতন্ত্র। একটা পুকুরে কি কি জীব থাকে, তাদের মধ্য থেকে কারা উৎপাদক হিসেবে কাজ করে, কারা প্রথম স্তরের খাদক, কে দ্বিতীয় স্তরের খাদক, কে তৃতীয় স্তরের খাদক, এগুলা ব্যাখ্যা করতে হবে। এবং পুকুরের বাস্তুতন্ত্র যদি পরীক্ষায় আসে, তাহলে আমাদের উচিত হবে একটা ছোট্ট সহজ পুকুরের চিত্র এঁকে উপাদানগুলা নামে লিখে হলেও দেখানোর জন্য, তাহলে 15 নম্বর পাওয়া যাবে। এরপর পুষ্টির প্রবাহ। আমরা জানি যে বাস্তুতন্ত্রে উৎপাদক থাকে, এই উৎপাদক পরিবেশ থেকে বিভিন্ন পুষ্টি উপাদান শোষণ করে, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার খাদ্যে জমা থাকে। এখন একজন খাদক যখন উৎপাদককে খাবে, তখন পুষ্টি উপাদানগুলা খাদকে যায়। খাদকের মৃত্যু হয়ে গেলে মৃতদেহে পুষ্টিগুলা পড়ে থাকে, যা ব্যাকটেরিয়ার বিয়োজনের মাধ্যমে আবার পরিবেশে ফিরে আসে। তাহলে পুষ্টি উপাদানগুলা পরিবেশ থেকে উৎপাদকে যায়, খাদক হয়ে বিয়োজক হয়ে আবার পরিবেশে আসে। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় পুষ্টির প্রবাহ চক্রাকার। পরিবেশ থেকে যায়, আবার পরিবেশে ফিরে আসে। তো বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ চক্রাকার হবে, এই কথাটাই ব্যাখ্যা করতে হবে। এই অধ্যায়ের দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাদ্য জাল দেওয়া থাকবে, আমাদের শিকল বের করতে হবে, অথবা কিছু জীবের নাম দেওয়া থাকবে, ওখান থেকে খাদ্য জাল তৈরি করতে হবে। এখানে বইয়ে যে উদাহরণগুলো আছে, সাধারণত এখান থেকেই প্রশ্ন হয়। আমাদের পাঠ্যপুস্তকে দুইটা খাদ্য জাল দেওয়া আছে, এই দুইটা জাল পড়ে গেলে খাদ্য জাল আসলে এদের মধ্য থেকে আসবে। আমি এখানে একটা খাদ্য জালের চিত্র এঁকে রেখেছি,
ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। এইখানে যে শিকলগুলো আছে, ফাইটোপ্লাঙ্কটন থেকে জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন থেকে বড় মাছ, বড় মাছ থেকে বাজ পাখি, এটা একটা শিকল হইলো। আবার ফাইটোপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বাজ পাখি, এটা একটা শিকল হয়। ফাইটোপ্লাঙ্কটন থেকে জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বাজ পাখি, এটা একটা শিকল হয়। এইভাবে খুঁজে খুঁজে শিকলগুলা বের করতে হবে। আবার কখনো কখনো জীবের নাম দেওয়া থাকে, ওখান থেকে আমাদের জাল বের করতে হয়। মানে এইখানে ঘাস আছে, সাপ আছে, ব্যাঙ, হরিণ, বাঘ, ইঁদুর, এগুলাকে ব্যবহার করে এইরকম একটা জাল তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে প্রকৃতির যে সাধারণ নিয়ম, কে কাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, সেই সেন্সটাকে ব্যবহার করে আমরা শিকলটা তৈরি করব। যেমন আমি ঘাস লিখে এইখানে ঘাসের পর একটা তীর চিহ্ন দিয়ে আমি হরিণ লিখতে পারি। ঘাসের পর একটা তীর চিহ্ন দিয়ে আমি ইঁদুর লিখতে পারি। কেননা প্রকৃতিতে এই ঘটনাগুলা ঘটে, ইঁদুর ঘাস খেতে পারে বা ঘাস জাতীয় যে উপাদানগুলা, হরিণ ঘাস খেতে পারে। কিন্তু আমি ঘাস থেকে তীর চিহ্ন দিয়ে বাঘ লিখতে পারি না, কেননা বাঘ সাধারণত প্রকৃতির নিয়ম অনুসারে ঘাস খাবে না। তাহলে প্রকৃতির সাধারণ নিয়মগুলো ব্যবহার করে খাদ্য জাল তৈরি করতে হবে। এরপরে দেখো, শক্তির অপচয়, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শক্তির অপচয় আমরা জানি যে বড় শিকলে বেশি হবে আর ছোট শিকলে কম হবে। এইরকম কয়েকটা শিকল দেওয়া থাকতে পারে। এখানে আমি একটা শিকল রাখছি, দুইটা শিকল আমি এখানে লিখে রাখছি। তো যদি বলা হয় কোন শিকলে শক্তির অপচয় বেশি, আমরা বলবো যে শিকলে ট্রফিক লেভেলের সংখ্যা বেশি, যেই শিকল বড় ওখানে শক্তির অপচয় বেশি হয়। তাহলে এটা ঘাস, পতঙ্গ, ব্যাঙ, সাপ, 1 2 3 4 চারটা ট্রফিক লেভেল, বড় শিকল, এখানে শক্তির অপচয় বেশি হবে। আর এইটা ছোট শিকল, শক্তির অপচয় কম হবে। এরপরে প্রশ্নটা হচ্ছে, ট্রফিক লেভেলের অনুপস্থিতি থাকলে বাস্তুতন্ত্রে কি প্রভাব পড়বে। অর্থাৎ একটা শিকল দেওয়া থাকবে, এবার প্রশ্ন করবে যে এই শিকল থেকে যদি ব্যাঙ অনুপস্থিত হয়, মানে এই অংশটা যদি অনুপস্থিত হয়ে যায়, প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে শিকলে কি পরিবর্তন আসবে, ভারসাম্যহীন হবে কিনা, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে বলে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ব্যাঙ যদি বিলুপ্ত হয়ে যায় বা অনুপস্থিত হয়, তাহলে সাপের খাদ্যের অভাব দেখা দিবে। যেহেতু সাপ ব্যাঙ খেয়ে বেঁচে থাকতো, তাহলে আস্তে আস্তে সাপের পরিমাণও কমে যাবে এবং সাপ পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এবার এইদিকে দেখো, যেহেতু ব্যাঙ পতঙ্গ খাইতো, এখন যেহেতু ব্যাঙ নাই, তাহলে পতঙ্গকে খাওয়ার কেউ নাই, এজন্য পতঙ্গ সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। পতঙ্গের সংখ্যা পরিবেশে বাড়তে থাকবে। তো পতঙ্গ যদি বাড়তে থাকে, তাহলে বেশি পতঙ্গ অনেক বেশি ঘাস খেয়ে ফেলবে, ফলে ঘাসের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। তো ঘাসের সংখ্যা যদি কমতে থাকে, তাহলে এক সময় ঘাসও পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। পরে শুধু পড়ে থাকবে পতঙ্গ, এই পতঙ্গও এরপরে খাদ্যের অভাবে আস্তে আস্তে মরে যাবে। মানে সম্পূর্ণ শিকলটাই ভারসাম্যহীন হবে এবং পরিবেশ থেকে জীবগুলো বিলুপ্ত হয়ে যাবে। এরপরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, সেটা হচ্ছে জীবের আন্তঃসম্পর্ক। সাধারণত আমাদের পাঠ্যপুস্তকে যে 5টা আন্তঃসম্পর্ক আছে, 5টা আন্তঃসম্পর্ক একসাথে আসে না, কিন্তু খন্ড খন্ড করে প্রশ্ন করা হয়। মিউচুয়ালিজম কোন জীবের মধ্যে দেখা যায়, কমেন্সিয়ালিজম দেখা যায়, এরকম প্রশ্ন দেওয়া হয়। তাহলে জীবের যে 5টা আন্তঃসম্পর্ক, এই 5টা আন্তঃসম্পর্ক সম্পর্কে ধারণা নিতে হবে। এবং এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পড়ে গেলেই এই অধ্যায় থেকে মোটামুটি আশা করা যায় সৃজনশীল কমন পড়বে। তার মধ্য থেকে খাদ্য জাল, এটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যে শক্তির অপচয়, এটা বেশি গুরুত্বপূর্ণ। পুষ্টির প্রবাহ, এটা বেশি গুরুত্বপূর্ণ। আর জীবের আন্তঃসম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি মিউচুয়ালিজম এবং শোষণ, এই দুইটা আন্তঃসম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করি কমন পাওয়া যাবে।